বন্ধুরা, এই পাথরটিকে ভালো করে দেখুন। এটি কেবলমাত্র পৃথিবীর সবথেকে দামি রত্ন নয়, এটি একটি অভিশপ্ত পাথর। বলা হয় এই হীরাটি যার কাছে গিয়েছে তার ধ্বংস অনিবার্য হয়েছে। যে মুঘলরা ভারত শাসন করত, এই হীরা আসার পর তাদেরও পথের ভিখারি হতে হয়েছে। যে নাদির শাহ এটিকে লুটে নিয়েছিল, তাকে নিজের লোকেরাই টুকরো টুকরো করে কেটে ফেলেছিল। এমনকি যে ব্রিটিশ সাম্রাজ্য এই ভারতবর্ষকে 200 বছর শাসন করেছে, এই হীরাটি পাওয়ার পরই তাদেরও পতন শুরু হয়। 105 ক্যারেটের এই পাথরটি কি আসলেই অভিশপ্ত? কেন আজও ভারত সরকার শত চেষ্টা করেও এটিকে ফেরত আনতে পারছে না? আর কেনই বা ব্রিটিশ রাজ পরিবারের কোনো পুরুষ সদস্য এটিকে পড়ার সাহস পান না? আজকের ভিডিওতে আমরা কোহিনূর হীরার সেই রহস্যময় ইতিহাস সম্পর্কে জানবো, যার পেছনে লুকিয়ে আছে ধোঁকা, ষড়যন্ত্র এবং মৃত্যু। কোহিনূর ঠিক কত সালে পাওয়া গিয়েছিল তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক রয়েছে। তবে অধিকাংশের মতে এটি 1300 শতাব্দীর শুরুতে ভারতের অন্ধ্রপ্রদেশের বিখ্যাত গোলকুন্ডুর কোল্লুর খনি থেকে পাওয়া যায়। সে সময় এই এলাকাটি কাকতীয় রাজবংশের শাসনে ছিল। প্রাথমিক অবস্থায় এই হীরাটি আজকের মতন ছোট ছিল না। তখন এর ওজন ছিল প্রায় 186 ক্যারেট। ভাবতে পারেন, আস্ত একটা মুরগির ডিমের মতন হীরা। কাকতীয়রা এটিকে তাদের মন্দিরের দেবীর বাম চোখে বসিয়ে দিয়েছিল। তারা বিশ্বাস করত এটি দেবীর আশীর্বাদ। কিন্তু তাদের এ সুদিন বেশি দিন রইল না। সাল 1306 দিল্লি থেকে সুলতান আলাউদ্দিন খিজলি তার সেনাপতি মালিক কাফুরকে পাঠান দক্ষিণ ভারত জয় করতে। তখন সুলতান আলাউদ্দিনের বিশাল সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে কাকতীয়রা, এবং সুলতান তাদের প্রাণ ভিক্ষার বিনিময়ে তাদের সঙ্গে একটি সন্ধি চুক্তি করেন। তখন সুলতান সত্য হিসাবে হাতি ঘোড়া এবং স্বর্ণের সাথে সাথে এই মূল্যবান হীরাটিও দাবি করে। এভাবেই প্রথমবার কোহিনূর তার জন্মস্থান ছেড়ে দিল্লির দরবারে পৌঁছায়। কিন্তু হীরাটি আসার ঠিক কয়েক বছরের মধ্যেই সুলতান আলাউদ্দিনের সাজানো সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করে। 1316 সাল নাগাদ সুলতান আলাউদ্দিন মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন। কিন্তু সবথেকে অবাক করা বিষয় হলো যে সেনাপতি মালিক কাফুর তাকে কোহিনূর এনে দিয়েছিল, তিনি সুলতানের শেষ সময়ে তার কাল হয়ে দাঁড়ান। এ সময় আলাউদ্দিনের অসুস্থতার সুযোগে সেনাপতি কাফুর পুরো রাজপ্রাসাদের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেয় এবং সুলতানের পরিবারের সদস্যদের বন্দী করে রাখে। কিন্তু এই অভিশাপ এখানেই শেষ হয়নি। সেনাপতি কাফুরও বেশি দিন ক্ষমতায় থাকতে পারেননি, কারণ সুলতান আলাউদ্দিন মারা যাওয়ার কিছুদিন পরেই তার কিছু বিশ্বস্ত রাজকীয় রক্ষী কাফুরের ষড়যন্ত্র বুঝতে পেরে তাকেও হত্যা করে, এবং এখানেই সুলতান আলাউদ্দিন খিজলি বংশের সমাপ্তি ঘটে। এরপর 1320 সালে দিল্লির সিংহাসন দখল করেন সুলতান গিয়াসউদ্দিন তুগলক। সিংহাসন দখলের পরেই সুলতান আলাউদ্দিনের সমস্ত ধনভাণ্ডার চলে আসে সুলতান গিয়াসউদ্দিনের হাতে, যার মধ্যে ছিল এই কোহিনূরও। তখন স্বাভাবিকভাবেই কোহিনূর তার রাজকোষের সবথেকে দামি রত্ন হিসেবে সংরক্ষিত হয়। কিন্তু সুলতান গিয়াসউদ্দিন হীরাটি পাওয়ার মাত্র 5 বছরের মাথায় একটি রহস্যময় দুর্ঘটনায় মারা যান। তিনি বাংলার যুদ্ধ জয় করে ফেরার পথে তার সম্মানে নির্মিত একটি কাঠের মণ্ডপ ভেঙে পড়ে তিনি এবং তার ছোট ছেলে ঘটনাস্থলেই মারা যান। অনেকেই বলে এটি ছিল কোহিনূরের সেই প্রাচীন অভিশাপের ফল, যা ক্ষমতা শিকড়ে থাকা রাজাদের অকাল মৃত্যু ডেকে আনে। সুলতান গিয়াসউদ্দিন তুগলকের রহস্যময় মৃত্যুর পর তার বড় ছেলে সুলতান মুহাম্মদ বিন তুগলক দিল্লির সিংহাসনে বসেন, এবং কোহিনূর তখন তার অধীনেই ছিল। কিন্তু সে সময় তার সাম্রাজ্যে চরম বিশৃঙ্খলা দেখা যায়। মুদ্রার অবনমন এবং রাজধানী পরিবর্তনের মতো ভুল সিদ্ধান্তর কারণে তুগলক সাম্রাজ্য দুর্বল হতে শুরু করে। অনেকেই তখন মনে করেন কোহিনূরের দুর্ভাগ্য তার উপরও পড়েছিল। তুগলক বংশের শেষ দিকে যখন ভারতবর্ষ দুর্বল হয়ে পড়ে, তখন দিল্লির শাসনভার এবং রাজকোষের দায়িত্ব চলে যায় সুলতান ইব্রাহিম লোদির কাছে, এবং তার কাছেই ছিল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রত্ন কোহিনূর, যার প্রভাবে সে নিজেকে অজেয় মনে করত। কিন্তু তার এই অহংকার বেশি দিন স্থায়ী হয়নি। 1526 সালে পানিপথের যুদ্ধে মোগল সম্রাট বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করেন। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদির কাছে ছিল প্রায় 1 লাখ সৈন্য এবং শত শত হাতি। অন্যদিকে বাবর এসেছিল মাত্র 12,000 থেকে 15,000 সৈন্য নিয়ে। সংখ্যার হিসাবে ইব্রাহিম লোদির জেতার কথা থাকলেও পূর্বের ইতিহাস অনুযায়ী এই হীরাটি যার কাছেই আছে তার ভাগ্য হঠাৎ করেই বদলে যায়। ইব্রাহিম লোদি যুদ্ধে নিহত হওয়ার পর বাবরের পুত্র হুমায়ুন যখন আগ্রা দুর্গ দখল করেন, তখন লোদির পরিবার তাদের প্রাণ রক্ষার বিনিময়ে হুমায়ুনকে এই মূল্যবান হীরাটি উপহার দেন। হুমায়ুন যখন এটি তার পিতা বাবরকে দেখান, বাবর তখন এই হীরাটি সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যান। পরবর্তীতে বাবর তার আত্মজীবনী বাবরনামাতে লিখেছিলেন যে এই হীরাটি এতই মূল্যবান ছিল যে তা দিয়ে সারা পৃথিবীর মানুষকে 2.5 দিন খাওয়ানো সম্ভব। কিন্তু কাকতালীয়ভাবে হীরাটি পাওয়ার মাত্র 4 বছরের মাথায় সম্রাট বাবরও মারা যান। বাবরের মৃত্যুর পর হীরাটি পান তার পুত্র হুমায়ুন। কিন্তু হীরাটি পাওয়ার পর থেকেই হুমায়ুনেরও কপাল পড়তে শুরু করে। 1940 সালের কনৌজের যুদ্ধে শেরশাহর কাছে যুদ্ধে পরাজিত হয়ে হুমায়ুনকে ভারত ছেড়ে পালাতে হয়। দীর্ঘ 15টি বছর
তিনি এক দেশ থেকে অন্য দেশ ঘুরে বেরিয়েছেন, কিন্তু ক্ষুধার্ত থাকলেও এই হীরাটি তিনি কখনোই বিক্রি করেননি। 1554 সালের দিকে পালিয়ে হুমায়ুন আশ্রয় নেন পারস্যের রাজা শাহ তামাস্কের দরবারে এবং শাহ তাকে সাহায্য করার প্রতিশ্রুতি দেন, কিন্তু বিনিময়ে তিনি কিছু একটা চেয়েছিলেন। হুমায়ুন তখন কৃতজ্ঞতা স্বরূপ এবং নিজের পরিবারের প্রাণ বাঁচাতে সেই মূল্যবান হীরাটি শাহ তামাসকে উপহার হিসেবে দিয়ে দেন। কিন্তু হীরাটি অবশ্য বেশি দিন পারস্যে থাকেনি। পরে শাহ তামাস হীরাটিকে উপহার হিসেবে পাঠিয়ে দেন দক্ষিণ ভারতের সুলতান বুরহান নিজাম শাহের কাছে। এভাবে হীরাটি আবার অদ্ভুতভাবে ভারতেই ফিরে আসে। এরপর প্রায় 100 বছর হীরাটি দক্ষিণ ভারতে লুকিয়ে রাখা হয়েছিল। কিন্তু এরই মাঝে ভারতবর্ষে আগমন ঘটে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির। 1849 সালে ভারতে যখন ব্রিটিশ শাসন চলে, তখন ব্রিটিশরা লাহোরের রাজার সঙ্গে একটি চুক্তি করেন, যেখানে পরিষ্কারভাবে লেখা ছিল যে কোহিনূর নামক হীরাটি লাহোরের মহারাজা ইংল্যান্ডের মহারানীর কাছে সমর্পণ করবেন এবং চুক্তিস্বরূপ 1850 সালে জাহাজে করে এটি ভারতের বোম্বে থেকে লন্ডনের উদ্দেশ্যে পাঠানো হয়। কিন্তু এই হীরাটি যে আসলে অভিশপ্ত তা এখানেও বোঝা যায়। শোনা যায় যাত্রাপথে জাহাজের যাত্রীরা কলেরা রোগে আক্রান্ত হয় এবং একটি বড় সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে জাহাজের অনেকে প্রাণ হারান, যার কারণে পরবর্তীতে ইংল্যান্ডের রাজপরিবারও কোহিনূরের এই অভিশপ্ত কাহিনী বিশ্বাস করতে শুরু করে। 1850 সালের 3রা জুলাই লন্ডনের ব্যাকিংহাম প্যালেসে রানী ভিক্টোরিয়ার হাতে তুলে দেওয়া হয় কোহিনূর। রানী যখন এটিকে হাতে নেন, তিনি এর উজ্জ্বলতা দেখে কিছুটা হতাশ হয়েছিলেন, যার কারণে পরবর্তীতে তিনি হীরাটির সৌন্দর্য এবং উজ্জ্বলতা বাড়ানোর জন্য এটিকে কাটার নির্দেশ দেন। ফলে বর্তমানে এর ওজন 186 ক্যারেট থেকে 105 ক্যারেটে চলে আসে। এই হীরাটির অভিশাপ নিয়ে ব্রিটিশরা এতটাই ভয় পেয়েছিল যে যার কারণে তারা একটি বিশেষ নিয়ম তৈরি করে। নিয়মটি হলো এই হীরাটি কেবলমাত্র রাজপরিবারের নারীরাই পরতে পারবে, যার কারণে রাজা অষ্টম এডওয়ার্ড থেকে শুরু করে প্রিন্স চার্লস কোনো পুরুষই এটিকে পরার সাহস পাননি। বর্তমানে এই রহস্যময় কোহিনূর হীরাটি লন্ডন টাওয়ারের মিউজিয়ামে সুরক্ষিত রয়েছে। বন্ধুরা, আমরা দেখলাম যে কিভাবে গত 800 বছর ধরে এই হীরাটি যে রাজবংশে গিয়েছে সেখানেই ধ্বংস ডেকে এনেছে। বিজ্ঞান হয়তো এটিকে সম্পূর্ণই কাকতালীয় ঘটনা বলবে, কিন্তু লজিক আর ইতিহাসের পাতা উল্টালে এই কাকতালীয় ঘটনাগুলোকে এড়িয়ে যাওয়া যায় না। ব্রিটিশরা আজও এই অভিশাপকে বিশ্বাস করে এবং ভয় পায়। আপনার কি মনে হয়, এটি কি কোনো কাকতালীয় ঘটনা নাকি আসলে একটি অভিশাপ? আপনার মতামতটি কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটিকে ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।